আমরা জানি ভাইরাস হচ্ছে অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম এক ধরনের জার্ম, বিশেষ ধরনের ভাইরাস যার নাম হচ্ছে করোনা ভাইরাস। এটা দেখতে অনেকটা সূর্যের আলোর মতো। আমরা ইতিপূর্বে এই করোনা ভাইরাস সম্বন্ধে আমরা আগে জানতাম, বিভিন্ন ধরনের রোগ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা জানি এশিয়াতে প্রথম শুরু হয় সার্স এবং মধ্যপ্রাচ্যে মার্স। সার্স এবং মার্স খুবই দুনিয়াতে সাড়া জাগানো রোগ। এটা একটা আরএনএ ভাইরাস। ভাইরাসের দু ধরনের হয়, ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস এবং এগুলো সাধারণত মানুষের শরীরে যখন সংক্রমণ হয় সাধারণত এরা শ্বাস প্রশ্বাসের ঝিল্লি অর্থাৎ মিউকাস মেমব্রেইনেই ওরা আক্রান্ত করে। তো এই ভাইরাসটার মানুষের মধ্যে যে আসলো, এটা সাধারণত এটা মানুষের মধ্যে আগে ছিল না। এই তিনটা রোগের কোনোটাই কিন্তু আগে ছিল না। সার্স, মার্স এবং অতি সম্প্রতি 2019 সালে নতুন করোনা ভাইরাস। এই তিনটা ভাইরাসেই এগুলো নতুন আবির্ভূত। সাধারণত এগুলো প্রাণী দেহে থাকে, বিভিন্ন ধরনের প্রাণীদের মধ্যে থাকে। বিশেষ করে আমাদের দেশে যে বাদুড় বলে, ব্যাট, ওর মধ্যে থাকে, অন্যান্য পাখির মধ্যে থাকে, বিভিন্ন প্রাণীর মধ্যে এটা থাকে, ক্যাটলের মধ্যেও থাকে। সাধারণত ওরা কিন্তু আক্রান্ত হয় না, কিন্তু ওরা ছড়াতে পারে। যদি কোনো কারণে এই প্রাণী থেকে মানুষের মধ্যে এই ভাইরাসটা চলে আসে এবং ওই ভাইরাসের যদি এমন কর্মক্ষমতা থাকে এটা একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের যেতে পারে, তাহলে এটা সংক্রমণ ঘটাতে পারে, খুব দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। বাংলাদেশের সাথে যেহেতু চীনের অনেক যোগাযোগ আছে, আমাদের এখানে বেশ কিছু চীনের অনেক কর্মী কাজ করেন, আমাদের বাংলাদেশের সাথে বাণিজ্য আছে। তো এখন তো উহান থেকে আমাদের এখানে কেউ আসতে পারবে না আপাতত, কারণ চীন তো তাদেরকে 14 দিন, যাদের এরকম সম্ভাব্য যারা আছে তাদেরকে 14 দিন পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইন করে রাখবে, ওদেরকে বের হতে দেবে না। কিন্তু এটা যদি কেউ এরকম চলেও আসে, তাহলে ওইরকম রোগকে দ্রুত শনাক্তকরণ করা, আইডেন্টিফাই করার পথ কিন্তু সোজা না। উনি যদি নিজেই না বলেন তাহলে তো বোঝা যাবে না উহানে ছিল, এখানে আমরা কেন জানবো। ওই জন্য আমাদের ঝুঁকি যেহেতু আছে, চীনের সাথে আমাদের যোগাযোগ আছে, আমাদের ওখানে চীনের কর্মী আছে, ওই জন্য চীন থেকে এখন যারা আসবে তাদেরকে 14 দিন জন্য আমাদের কোয়ারেন্টাইন করা রাখা বাঞ্ছনীয়। এবং এদের জ্বর থাকতে পারে, এটা যেমন এখন এয়ারপোর্টে তাদের থার্মাল স্ক্যানার দিয়ে জ্বর দেখতেছে, কিন্তু জ্বর নাও থাকতে পারে। কাজে এই পদক্ষেপ আমাদের ঝুঁকিপূর্ণ, আমরা ঝুঁকিপূর্ণ নয় বলা যাবে না। এখন পর্যন্ত যদিও বা আমাদের এখানে কোনো রোগী আসেনি, কিন্তু আসতে পারবে না এমন কোনো কথা নেই, আসার সম্ভাবনা আছে। করোনা ভাইরাসের সন্দেহ আক্রান্ত রোগী, তখন তাকে IEDCR এর কতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে বলে তাদের কাছে স্যাম্পল পাঠাতে হবে, কফ পাঠাতে হবে। যদি কাশি থাকে, সর্দি কাশি জ্বর থাকে, এসব রোগীদের যদি এরকম জ্বর থাকে তাহলে তাদেরকে কফ থাকলে কফ পরীক্ষার জন্য পাঠাতে হবে। শুধুমাত্র কিন্তু নাকের সামনে থেকে ঝিল্লি থেকে কিছু নিলে হবে না, এবং নেওয়ার বিশেষ পদ্ধতি আছে। ওরা এসেই যারা এই কর্মী আছেন, তারা ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ওরা এই স্যাম্পল কালেকশনের জন্য কিন্তু তাদের কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের মাস্ক পরতে হবে, তাদের গগলস পরতে হবে, তাদের গ্লাভস পরতে হবে, তাদের কাপড়ে যাতে পানি প্রবেশ করতে না পারে ওয়াটার প্রুফ এরকম কাপড় পরে তাদেরকে ওগুলো স্যাম্পলগুলি নিয়ে পরীক্ষা করতে হবে। একটা বিশেষ জটিল এবং নতুন আধুনিক পরীক্ষা আছে যেটাকে বলা হয় RT-PCR করে ওরা যদি বলে যে এই রোগীর এরকম নতুন করোনা ভাইরাস রোগী, তাহলে তাকে তাৎক্ষণিক আলাদা করে রাখতে হবে ওই রুমের মধ্যে, এবং তাকেও মাস্ক পরতে হবে, তাদেরকেও গ্লাভস পরতে হবে। এবং সন্দেহ হলেই তাকে স্যাম্পল নেওয়ার আগেই তাকে মাস্ক পরিয়ে দিতে হবে। তাকে বলতে হবে যে যাতে কাশি দেওয়ার সময় ও তো মাস্ক পরবে, হাঁচি কাশি যতটুকু সম্ভব হলে তাতে বিজ্ঞানসম্মত যেগুলি পদ্ধতি, এটিকেট যেগুলো আছে সেগুলি অনুসরণ করে। এবং যে রুমে উনি ছিলেন ওই রুমে যাতে প্রত্যেকটা অংশগুলি যাতে ডিকন্টামিনেশন করা হয়, যাতে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক দিয়ে তাদেরকে পরিষ্কার করা হয় খুব ঘন ঘন। এবং ওখানে যতটুকু সম্ভব কোনো ভিজিটার যাবে না, কোনো রুগীকে আলাদা করে রাখা উচিত, একটা রুমে রাখা উচিত। এবং যদি কোনো কারণে একের অধিক রুগী হয় তাহলে ওই রোগীগুলিকে এক রুমে রাখা যেতে পারে,
কিন্তু এক রোগী সন্দেহজনক করোনা ভাইরাস রোগীকে আক্রান্ত রোগীকে অন্য কোনো রোগীর সাথে রাখা যাবে না, তাদেরকে আলাদা রুমে রাখা উচিত। এবং রুমগুলো কিন্তু বিশেষভাবে তৈরি করা হলে বাঞ্ছনীয়, বা বিজ্ঞানসম্মত কতগুলি পদ্ধতি আছে যাতে এয়ার ফ্লো কীরকম হবে এরকম ব্যবস্থা যাতে থাকে। আমাদের যেমন দু একটা হাসপাতালে এরকম ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এটা আরও বেশি পরিমাণে লাগতে পারে। কখন আমরা জানি না তো, যদি কোনো রুগী চলে আসে তাৎক্ষণিক বেশ কয়েকটা রুগী একই রুগী একটা রুগী হলে অনেক কিছু ছড়াতে পারে। এখানে কিন্তু যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকবে। যদি যারা হ্যান্ডেল করবে তাদেরকে অন্য রোগী তাদের হ্যান্ডেল করা, তাদেরকে অন্য রোগী দেখাশোনা করতে দেওয়া ঠিক হবে না। তারা শুধুমাত্র এই রোগীগুলি দেখবেন এবং তাদেরকে নিজেদেরকে আত্মরক্ষামূলক যেগুলি সেলফ প্রোটেক্টিভ মেজার্সগুলো নিতে হবে। তাদেরকেও মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, গগলস পরতে হবে এবং তারা এরকম পানি প্রতিরোধক এরকম গাউন পরে থাকতে হবে। আসলে এটা শিশু, বৃদ্ধ, যুবক যে কোনো বয়সেরই একই রকম। তাদেরকে অবশ্য মাস্ক পরিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট হবে। যদি শিশুদের তো মনে করেন ছোট্ট শিশু, তাদের তো সর্দি কাশি হতে থাকবে, এগুলো এতে করতে হবে। শিশুদেরকে এনকারেজ করতে হবে, উৎসাহ দিতে হবে যাতে বারবার হাত ধোয় এবং হাত দিয়ে চোখ, নাক, মুখ যাতে না ধরে। এরকম আসলে অতি সাধারণ নিয়ম। আমাদের আনফর্চুনেটলি দুঃখজনকভাবে আমাদের এই অভ্যাসটা গড়ে ওঠেনি। এই শুধুকেই আমাদের এই অভ্যাসটা এটা অনেক ম্যাসিভ আকারে, অনেক বড় আকারে সবার মধ্যে হওয়া উচিত, যাতে আমরা সবার সামনে কাশি না দিই, হাঁচি না দিই, কাশি না দিই, এবং দিলে যাতে আমরা এলবো যেটা বলা হয় এইভাবে আমরা হাঁচি দিই, অথবা রুমাল দিই, অথবা একটা টিস্যু দিয়ে হাতে, অথবা প্রতিরোধ করে। হাঁচি কিন্তু প্রতিরোধ করা যায়। এরকম এই অভ্যাসটা আস্তে আস্তে আমাদের করা উচিত। শুধুমাত্র এই সার্সের জন্য না, শুধু করোনা ভাইরাসের জন্য না, অন্যান্য শ্বাস প্রশ্বাসের কাশির সাথে অনেক রোগ দেয়। সাধারণত ফ্লু থেকে শুরু করে আপনার টিবি, যক্ষা থেকে শুরু করে এগুলো তো এটা সাধারণ এটিকেট, কফ এটিকেট আমাদের দরকার। এবং একইভাবে আমরা যাতে ফ্রিকুয়েন্টলি, খুব ঘন ঘন যাতে এরকম হাতটা বারবার ধোয়া, হাত ধোয়া। কারণ একই হাত এরকম হাত ধুলে তাহলে হবে কি, যদি হাত আবার নাকের মধ্যে, চোখের মধ্যে, মুখের মধ্যে নিই, তাহলে ওই ভাইরাসটা হাতে লেগে যেতে পারে। ওই জন্য বারবার হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, এগুলো সাধারণ নিয়মাবলী আর কি। এই নিয়মগুলো করা উচিত। এগুলোকে বলা হয় মানসম্পন্ন প্রতিরোধ ব্যবস্থা।